আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। যখনই আমার বৌদি আমার সামনে আসত তখনই হুরোনা ছাড়াই আসত। তাকে দেখে আমার চোখ লজ্জায় নিচে নেমে যেত, কিন্তু বুদের লজ্জা করত না। সে প্রায় রাতে আমাকে তার ঘরে ডেকে নিত। যখন আমার দাদা বাড়ি থাকতো না, আমি সোফায় শুয়ে কাটাতাম, কিন্তু আমি আমার বৌদির দিকে তাকাতাম না। কিন্তু একদিন হঠাৎ করে আমার দাদা আমাকে মারধর শুরু করে। সে বলল, তোমার বৌদি তোমাকে ছেলে ভেবেছিল, কিন্তু তুমি কি করলে? আমি তো যেন মনে হচ্ছিল গান হারিয়ে ফেলব। দাদা বলতে লাগল, আমার বউ গর্ভবতী, আর সে তোমার সন্তানের। আমার নাম হামিদ। আমার বাবা একজন অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি 2-1 বার বিয়ে করেছিলেন। আমার বাবার 10 বছর ধরে আমার মায়ের থেকে কোনো সন্তান হয়নি, তাই তিনি সন্তানের জন্য অন্য মহিলাকে বিয়ে করেছিলেন। একটি ছেলে জন্ম নিল, যার নাম ছিল হামজা। কিন্তু এরপর যখন তার বয়স 4 থেকে 5 বছর হলো, তখন আমার মা ও গর্ভবতী হল। কিন্তু মা এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর চলে যাওয়ার সময় আমাকে বললেন বাবাকে সে কখনো ক্ষমা করবে না। আমার মা ছিল আমার বাবার প্রথম স্ত্রী, কিন্তু এখন আমার দাদা আমার বাবার দ্বিতীয় স্ত্রীর ছেলে, তিনিও আর এই পৃথিবীতে নেই। এখন আমরা 2 ভাই আর বাবা একই বাড়িতে থাকতাম। একদিন আমার বাবাও এই পৃথিবী ছেড়ে চলে গেল। তখন আমার দাদার বয়স ছিল 21 বছর আর আমার বয়স ছিল 17 বছর। যাবার সময় বাবা বলেছিলেন 2 ভাইকে একসাথে থাকতে হবে এবং একে অপরকে খুব ভালোবাসতে হবে। এবং এমনই হয়েছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম খুব বেশি এবং একসাথে থাকতাম। আমাদের কোনো সমস্যা ছিল না এবং এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমাদের মায়েরা আলাদা, কারণ আমাদের বাবা তো একই ছিল, আর তাই আমাদের সম্পর্ক ছিল রক্তের। আমি আমার দাদাকে খুব ভালোবাসতাম। যাওয়ার আগে আমার বাবা আমার দাদার সম্পর্ক নিশ্চিত করেছিল। যদিও সব আত্মীয় স্বজন বলেছিল যে এই জায়গায় সম্পর্ক করবে না, এই লোকগুলো ভালো না, কিন্তু আমার বাবা কেন ওখানে সম্পর্ক করল? আমি জানি না। যারা তাদের চিনত তারা বলতো যে ওরা খুব চতুর, কিন্তু বাবা বললেন এটা এমনই পৃথিবী যে ভালো মানুষটাই খারাপ বলে ঢুকি। আমার বৌদির নাম নাইরা, সে খুব সুন্দর ছিল। আমার দাদা তার প্রেমে পড়েছিল, আর হয়তো আমার দাদা বাবাকে বলেছিল যে তার সাথে দাদার বিয়ে করিয়ে দিতে। আমার দাদার সাথে তার বিয়ে হয়ে গেল, আর সে এ বাড়িতে এসে গেল। দিন কাটতে লাগলো। আমি কখনো পড়াশোনা করছি না, আর এই কয়দিন আমার পরীক্ষা ছিল, তাই অফিসে একদমই আমি যেতাম না। মাঝে মাঝে যেতাম। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, আর বাবা একটা বড় কোম্পানি খুলেছিল। আমার দাদা সেখানে রোজ যেত বাড়িতে। আমি আর বৌদি থাকতাম। আমার বৌদি বেশ শিক্ষিত, কিন্তু আমি তার কাছে কোনো সাহায্য চাইনি, কারণ আমি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে চেয়েছিলাম। তখন গ্রীষ্মের মৌসুম ছিল, আর তাই গরমে খুবই খারাপ অবস্থা ছিল। ভাবছিলাম গ্রীষ্মে কেন পরীক্ষা হয়। এখন আমি হোলঘরে বসে পড়াশোনা করছিলাম। তখন দেখলাম আমার বৌদি ওড়না ছাড়া হলে এসেছে। সে হোলঘরে পরিষ্কার করতে লাগল। আমি ভাবছিলাম ওর স্টাফটা কোথায়, সে কি কোথাও ভুলে গেছে। আমি চোখ নামিয়ে নিলাম, ইচ্ছা করে কাঁদতে লাগলাম যাতে সে বুঝতে পারে যে আমি এখানে বসেছিলাম। বোধহয় সে তার স্টাফকে ঘরে ভুল এসেছে, কিন্তু সে আমার দিকে তাকালো, কিন্তু তার এতে কোনো প্রভাব পড়ল না। তারপর আমি আবার জোরে জোরে কাশি দিতে লাগলাম, কিন্তু তখনও সে কোনো পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর সে 1 গ্লাস জল এনে টেবিলে রাখল আর জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোমার কি গলা ব্যথা? আমি কি তোমাকে ওষুধ দেব? আমি তার দিকে তাকাচ্ছিলাম না এবং সে আমার সাথে কথা বলছিল। আমি তাকে স্পষ্টই বোঝাচ্ছিলাম যে আমার লজ্জা লাগছে। সে কিন্তু লজ্জা বোধ করছিল না। সে কথা বলতে লাগল। এরপর জলের গ্লাস রেখে ফিরে গেল। আমি অবাক হলাম যে বৌদি তো লজ্জায় নেই। সে তার ওড়না খুলে বাইরে চলে এলো। তার কি লজ্জা লাগে না যে বাড়িতে তার একটা দেওর থাকে? ঠিক আছে, আমার মনে এমন কিচ্ছু ছিল না, কিন্তু তাও তার নিজের এটাকে অদ্ভুত মনে হয় না? কারণ আমাদের দেশের মেয়েরা এখনো ওড়না দিয়ে মাথায়, এখানে এমন প্রথা নেই। কোনো ফ্যাশন নেই যা প্রতিটি বাড়ির শোভা হয়ে উঠবে। আর আমার বৌদির অস্তিত্ব এত ভারী ছিল যে তা তো নিজেকে লুকিয়ে রাখা উচিত ছিল, কারণ সে পাতলা ছিল না। তার ওড়না নয়, বরং একটা বড় চাদর গায়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে তার স্কার্ফ খুলে ঘরের আশেপাশে ঘোরাফেরা করত। মাঝে মাঝে কোনো কিছু পড়ে গেলে তা তুলতে মাটিতে বসে পড়ত।
আর বিশ্রীভাবে বসত। আমি জানি না সে কি করত। আমি এই প্রথম এরকম দেখেছি। আমি জানতাম না যে মহিলারা এটা করে। আমার বাবার সাথে যখন আমার মায়ের ঝগড়া হতো তখন আমরা আমার দাদুর বাড়িতে থাকতাম। বাবা পরে রাজ করে আমাদেরকে নিয়ে যেত, কিন্তু ওখানে অনেক লোক ছিল, আর কোনো মহিলাকে আমি কখনো ওখানে এরকম দেখিনি। মাথা থেকে স্কার্ফ খুলে গেলে এটা তো স্বাভাবিক ব্যাপার। মাথা থেকে স্টার ফুলে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার। কোনো ব্যক্তি কাজে ব্যস্ত থাকলে এটা হতেই পারে, কিন্তু এখানে বৌদি নিজেই তার ওড়না কোথায় রেখেছিল জানি না। তখন ভাবলাম এটা আজকালকার ফ্যাশন নয় তো, কারণ আজকাল স্যুটের সাথে ওড়না বানানো হয় না। কিন্তু দাদা যখন বৌদি একই স্যুট দিয়ে ওড়না পরেছিল, কিন্তু আমার সামনে অন্য খুলে ফেলে কেন, এটা ছিল আমার বোঝার বাইরে। একদিন দাদা বলল, আমাকে বাইরে যেতে হবে, খুব জরুরি কাজ আছে, রাতে ওখানেই থাকব, তোমার বৌদির আর বাড়ির খেয়াল রেখো। তখন আমার বৌদি বলল, আমি খুব ভয় পাচ্ছি, আমি রুমে একা থাকতে পারি না। সে দাদার সাথে কথা বলছিল, সে দাদাকে বলেছিল তোমার যাওয়ার কি দরকার, আমি ঘুমাব না, আর আমার খুব ভয় লাগছে, পেয়ে যাবে না, আমাকে সাথে নিয়ে যাও। দাদা তখন বলল, আমি তোমাকে কিভাবে সাথে নিয়ে যাব, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার রুমে হামেদকে ডেকে শুতে বলতে পারো, তাহলে তো আর ভয় লাগবে না। আমি সেটা শুনে বললাম, আমি কি করে মোদের ঘরে ঘুমাব? তো দাদা বলল, খুব মাও, এতে সমস্যা কি, তুমি তো ছোট ভাইয়ের মতো। বৌদি বলল, তবে ঠিক আছে, আর সে রাজি হয়ে গেল। দাদা ফোন রেখে দিল, আর রাত নামতেই বৌদি বলল, আমার ঘুম পাচ্ছে, রুমে চলো। আমি বললাম, বুদি তুমি যাও ঘুমাও, এখন আমাকে পড়াশোনা করতে হবে, হয়ে গেলে আমি নিজেই ঘুমাব। এই না, তুমি এখন আমার সাথে এসো, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে, না হলে আমি ঘুমাতে পারবো না। আমি অবাক হলাম বৌদির এমন আচরণ দেখি, সে তো আমার পেছনে পড়ে গেল। আমি বললাম, ঠিক আছে চলো যাই। সে আমাকে বিছানায় ঘুমানোর ইঙ্গিত দিলে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, না, আমি এখানে শুনতে পারছি না। সে বলল, কিন্তু আর কোথায় ঘুমাবে, এখানে ঘুমাও, খাটাত এত বড়, পাশে ঘুমিয়ে যাও। তার অনুরোধে আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু সে ঘুমিয়ে পড়লে আমি উঠে সোফায় শুয়ে পড়লাম। সোফাটা ছোট ছিল, ঘুম ভালো হয়নি, বিছানাতে বসতে পেরেছি শুধু কারণ এটা আমার বাধ্যতা ছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার দাদা আমাকে অনেক বিশ্বাস করে, তাই আমাকে বলেছে, আর দাদা চলে যাওয়ার পর আমি তো ওদের খেয়াল রাখব, আর এই বাড়ির। কিন্তু আমি বাইরে শুনেই ভালো হতো। জানি না কেন অন্ধকারকে বৌদি এত ভয় পায়। কিছু মানুষ আছে যারা অন্ধকারকে খুব ভয় পায়, এতটা যে তারা সহ্যই করতে পারে না। হয়তো বৌদি ও একই সমস্যা ছিল। আমিও শুয়ে পড়লাম, কিন্তু আমি কিভাবে খাটে শুনলাম আমার বৌদির সাথে কেন আমার বৌদির কাছে সব স্বাভাবিক মনে হল। দেওর আর বুদির সম্পর্ক বিষয়ে সে কি টের পায় না? এটা তো আগুন না জলের সম্পর্ক। সারাদিন বৌদি না ছাড়াই ঘুরে বেড়ায়, আর এভাবেই কাটতে লাগল। আমি ভাবতে লাগলাম, কি করব, বৌদিকে কোনো না কোনো ভাবে এই কথাটা বলতেই হবে, তাহলে কতদিন ধরে আমি ভাবে মাথা নিচু করে থাকব। একদিন সে রান্না করছিল, আমি চোখ নামিয়ে কথা বলতে গেলাম। আমি বললাম, বহুদিন একটা স্কার্ফ পরো, হঠাৎ বাড়ি এসে গেলে কেউ কিভাবে? বৌদি বলল, আমার খুব গরম লাগে, আমাকে ঘরের সব কাজ করতে হয়, এই 2 গজের, তারপরে ঘরের কাজ করা সহজ নয়। যদি তোমায় করতে হতো তাহলে বুঝতে কত কঠিন হয়ে যায়। এভাবে কাজ করা, আমি এভাবে কাজ করতে পারি না। তোমার দাদাকে বলো না কাজের মেয়ে রাখতে, তাহলে আমিও না পরে আরাম করে বসো। আমার যুক্তিটা ভালোই লাগল, কিন্তু দাদার সাথে কথা বললে সে বলল, কেন রাখতে হবে কাজের লোক 3 জনের জন্য? তুমিও কি তোমার বৌদির সাথে মিলে গেছো? দাদা এটা শুনে হাসল, কিন্তু আসলে এর পিছনে অন্য কারণ ছিল। তারপরেও দাদা প্রায় রাতে কাজের জন্য যেত, কিন্তু আমার তো আর এরকম কাজ ছিল না। সকালে অফিস তো 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিল, এরপর তো বন্ধ হয়ে যেত। রাত থেকে কাজ করে দাদা বলতো, আমি অন্য শহর থেকে অর্ডার নিতে যাচ্ছি, কিন্তু এই কাজ করার জন্য আমাদের অলরেডি 2 জন লোক তো ছিলই, কারণ এটা ছিল একটা দৌড়াদৌড়ির কাজ। দাদার নিয়ে যাওয়ার কিবা দরকার ছিল, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। দাদা গেলে বৌদি খুব জোরাজুরি করত। যখনই দাদা থাকতো না বাড়িতে, বৌদিকে অদ্ভুত লাগত, আমি অস্থির হয়ে পড়তাম। সে আমাকে বারবার বলতো, আমার রুমে এসে ঘুমাও, কিন্তু আমি ঘুমোতাম না, আমি শুধু সোফায় ঘুমাতাম। সকালে আমাকে এই বিষয়ে প্রশ্ন অবশ্যই করত, তুমি সবাই ঘুমালে কেন? বিছানায় শুলে কি হতো? এটা একটা ছোট সোফা, এটাতে ঘুমালে পিঠে ব্যথা হবে। একদিন আমি আমার বৌদিকে ফোনে কথাবার্তা বলতে শুনে অবাক হয়ে গিয়েছিলাম। সে সম্ভবত তার এক বন্ধুর সাথে কথা বলছিল এবং আমার সম্পর্কের কথা বলছিল বলে বলছিল সে খুব সুদর্শন।
সত্যি বলছি, আমার তো একদম সুন্দর নয় বড় ভাই। এরা কোথায় সুদর্শন হয়, তাদের অনেক দায়িত্ব। ছোট ভাইরা প্রায় সুদর্শন হয় কারণ তারা নিজেদের খুব যত্ন নেয়। যদি জানতাম তাহলে ওকে বিয়ে করতাম না। এখন কি করতে পারি? এখন এই বিয়েতে বাঁচতে হবে, কিন্তু ওকে দেখে আমি অবশ্যই আমার চোখকে আরাম দেয়। সে খুব সুদর্শন। আমি কি তোমাকে তার সাথে বিয়ে করিয়ে দেব? তোমার তো খুব শখ, তুমি আমার এতটাও ভালো বন্ধু নও। আমি আমার বোনকে পর্যন্ত তার সাথে দিয়ে দেব না। আসলে আমি বলি তা জেন নিয়েই না হয়, না হলে এসব সহ্য করব কি করে? আমার বৌদি বলল আর জোরে হেসে উঠল। সে আমার ব্যাপারে একই রকম বাজে কথা বলছিল। এটা তো একদম সত্যি কথা যে দাদার কথা না ভেবে সে এরকম চিন্তাভাবনা রাখত। সে কি দাদাকে ভালোবাসত না? কিন্তু আমি তো শুনেছিলাম যে এদের দুজনের আগে থেকেই ভালোবাসা ছিল, আর এরা বিয়ের আগে একজন অপর জনের সাথে কথাও বলতো। বোধহয় এই জন্যই আমাদের সমস্ত আত্মীয় স্বজন বলতো যে ওই বংশের সাথে কোনো সম্পর্কগুলো না, ওরা ঠিকঠাক নয়। আমি একবার বাবার ডায়েরি পেয়েছিলাম যাতে লেখা ছিল যে সে তার কর্মের জন্য লজ্জিত। সেখানে আরও লেখা ছিল যে আমার জীবনের সবথেকে বড় ভুল হলো যে আমি আমার বুকে বেশি সময় দিতাম না, তার জন্য অপেক্ষা করতাম না, আর দ্বিতীয়বার বিয়ে করে তার সাথে অন্যায় করেছিলাম যখন কি না সে বাজাও ছিল না। বোধহয় প্রকৃতি তরফ থেকে এই দেরি হচ্ছিল, কিন্তু তাও আমি অপেক্ষা করিনি আর দ্বিতীয়বার বিয়ে করে তার সাথে অন্যায় করেছিলাম। ও রেগে গিয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল। ও আমার প্রথম স্ত্রী ছিল, আমার প্রথম ভালোবাসা ছিল। এটা ঠিক যে আমি এখন আমার দ্বিতীয় স্ত্রীকে কখনোই ছেড়ে দেব না, কিন্তু তার সাথে আমি থাকতে চাই। আমার মনের মধ্যে অনেক বেশি অনুশোচনা আছে, আর বাবা এটাও লিখেছিল যে এই অনুশোচনা আমি শেষ করতে চাই, আর তার জন্য আমি সব কিছু করতে রাজি। আর আমি এটা অবশ্যই করব। আমি আমার বউয়ের অভিযোগ অবশ্যই দূর করব। আমি আমার বাবার জন্য ভীষণ আফসোস করতাম। এর মধ্যে তার ভুল ছিল না। মানুষ প্রায় তাড়াহুড়ো করে ফেলে, আর এভাবেই কখনো কখনো বাড়ি থেকে বেরিয়ে যায়। একদিন আমি বাড়িতেই ছিলাম, হঠাৎ করে আমার বড় দিন সেখানে চলে আসলো। সে খুব সুন্দর জামা কাপড় পরেছিল, কিন্তু সেই জামা কাপড় ছিল ভীষণভাবে টাইপসেট। সে বলতে লাগল আমাকে কেমন লাগছে। সে তো আমার সামনে ঘোরাঘুরি করতে শুরু করল। আমি বললাম যে বৌদি, তোমার ভালো লাগছে, কিন্তু আমাকে কেন তুমি দেখাচ্ছ? তোমার নিজের বরকে দেখাও। তখন সে বলতে লাগলো তোমার দাদা তো ন্যূনতম ব্যবস্থাটুকুও জানে না, তাকে তো যেটাই করে দেখিয়ে দেই সেটাতেই বলে ঠিকই লাগছে। সে তো মহিলাদের প্রশংসা করতেও পারে না। আমি বললাম বৌদি, এটা তো আমিও পারি না। এমনিতেও আমার জীবনে কোনো মহিলা তো ছিল না। তোমার বাবা ভীষণ সৌভাগ্যবতী হবে। আমি বললাম দাদার জীবনেও আগে কোনো প্রেম ছিল না, তুমিও ভীষণ সৌভাগ্যবতী। তখন সে বলল হায়, আমি আর কোথায় সৌভাগ্যবতী? যাই হোক ছাড়ো। কখনো কখনো মন চাইতো বৌদিকে বলে দিস সোজাসুজি তুমি কি ধরনের আচরণ করে বেড়াচ্ছ? তোমাকে কি কেউ কিছুই শেখায়নি? তোমার ঘরে কি মানেই যে তোমাকে ভদ্রতা শেখাবে? কিন্তু তারপর ভাবতাম যে দাদা যদি রেগে যায়। একবার একটা রাতে আমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিলাম, দাদা ঘরে ছিল না। বৌদি বলল ঘরে চলে এসো, তাই আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যেই বুতে গভীর ঘুমে আচ্ছন্ন হল, আমি উঠে বাইরে চলে এসেছিলাম, আবার পড়তে বসে পড়লাম। সাথে সাথে এটাও ভাবছিলাম যে জানি না কি হচ্ছে, কেন আমার বৌদি এরকম আচরণ করছে। আমি পড়াতেই মন দিয়েছিলাম। আর যখন সকাল হল তখন দেখলাম আমি সোফাতে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলাম। তখনই হঠাৎ করে কেউ আমার কলার ধরল আর আমাকে মারতে শুরু করল। প্রথমে তো আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি, কিন্তু এটা সত্যি ছিল। আমার যখন চোখ খুলল তখন আমি অবাক হয়ে গেলাম যে আমাকে পাগলের মতো মেরে চলেছে। সে আমার দাদা ছিল। সে আমাকে বলতে লাগল এটা তুই কি করছিস অসভ্য, আমি তোকে বিশ্বাস করছিলাম না। আর তুমি এই ধরনের অভদ্রতা করে ফেললেই সে তাকে নিজের ছেলে ভাবত, আর তুই তার সাথে ভুল কাজ করলি। আমি বৌদির কান্নার আওয়াজ পেলাম, আর আমার দাদা আমাকে মেরেই চলেছিল। এরপর আমি আমার দাদার হাত ধরে নিলাম আর বললাম এসব কি হচ্ছে? আমাকে কেন পাগলের মতো মেরে চলেছ? আমি করেছি এটা কি? আমার দাদা বলল এখনো আমাকে বলতে হবে তুমি কি করেছ? দাদা বলল যে কিছুক্ষণের মধ্যে আমাদের কাকা এবং তার বউ চলে আসবেন, যারা আমাদের বাড়ির বড় এবং যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন তাদেরকে ওই সমস্ত কথা জানানো হয়েছে। আমার দাদা বলল আমি বাড়ির বাইরে যেতাম যখন তখন একে আমার বউয়ের ঘরেতেই আমি শুতে বলতাম, কেননা ও রাত্রিবেলা ভয় পেত। ও তো একে নিজের ছেলের মতোই ভাবত যে আমার ছোট দেওর আমার ছেলের মতোই। আর আজকে না জানে ওর সাথে কি করছে। আজ সে গর্ভবতী, আর এটা আমার বাচ্চা নয় বরং এর বাচ্চা। আমার বউয়ের সাথেও বাজে কাজ করেছে এবং তারপর তাকে ভয় দেখিয়ে থমকে দিয়ে চুপ করতে বলে বলল চুপ থাকবে, না হলে আমি তোমায় বদনাম করে দেব। কিন্তু আমি জানতে পেরে গেছি। তারা অবাক হয়ে গিয়েছিল আর আমাকে অবাক হয়ে দেখতে লাগল।
বৌদি যখন বাইরে আসলো তখন সে খুব বাজেভাবে কাঁদছিল, আর তার ঘাড়ের কাছে কিছু দাগও ছিল। আমার দাদা বলল, দেখো আমার বউয়ের কি অবস্থা করেছে। আমার কাকিমা তার মুখে হাত দিয়ে বলতে লাগল, এমা এ কি অবস্থা, সবাই আমাকেই বাজে বাজে কথা বলতে লাগল। এমনকি আমার দাদাও বলল, আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ, চলে যাও এখান থেকে। আমি আমার সম্পত্তি থেকে তোমাকে দূর করে দিলাম। আমি নিজের সাফাই দিচ্ছিলাম, কিন্তু কেউ আমার কথাই শুনতে চাইছিল না। কাকাও আমাকে এই কথা শোনাচ্ছিল, আর আমাকে ঘর থেকে বের করে দিল। যাওয়ার আগে আমি আমার কিছু জামা কাপড় আর আমার বাবা ডায়েরি নিজের সাথে নিয়ে গেলাম। তারপর আমাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেওয়া হলো। আমার দাদা আমার সাথে এরকম কেন করল? এই সমস্ত কিছুই তো মিথ্যে ছিল। আমি এরকম কিছুই তো করিনি, বরং বলে নিজেই তো আমার উপর বাজে নজর রাখত, আমাকে নিজের জালে ফাঁসাতে চাইতো, আমার সাথে অদ্ভুত অদ্ভুত আচরণ করত। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমার সাথে এরকম কেন হতো। আমি আমার বন্ধুর ঘরে চলে গেলাম। সে যথেষ্ট বড়লোক ছিল, তাকে আমার ঘরে রাখায় কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ভীষণ কষ্ট পেতাম যে আমার সাথে এইসব কি হয়ে গেল। আমি দাদাকে ফোন করার চেষ্টা করলাম, আমার দাদা ফোন পর্যন্ত ধরছে ছিল না। আমার সমস্ত আত্মীয় স্বজন আমাকে এই কথা শোনাচ্ছিল। একদিন কোর্টের তরফ থেকে আমার কাছে নোটিশ আসলো, যেখানে লেখা ছিল যে আমি আমার নিজের ইচ্ছায় সম্পত্তি থেকেও অধিকার সরিয়ে নিতে চাইছি, কেননা আমি কিছু বাজে কাজ করেছি। আর এখন আমি কখনোই আমার সম্পত্তি দাবি করতে পারবো না। আমি খুব রেগে গেলাম। আমি বললাম, মনে হয় সম্পত্তির জন্য এসব করেছে, তাই আমি এই কাগজে সই করে ফেরত পাঠালাম। কিন্তু আমার দাদার কি হয়েছে, কেন সেসব করলো, এটা আমার বোধগম্যের বাইরে। একদিন বাবার ডায়েরি করলাম, ডায়েরির অর্ধেকে লিখেছিলেন, বাকি সব পাতা ফাঁকা, হয়তো লেখার সময় পাননি। কিন্তু হঠাৎ করে আমি যখন পাতা উল্টাতে থাকলাম তখন লেখা দেখতে পেলাম, ভিতরে মধ্যিখানে কিছু পাতা খালি ছিল, তারপর আগে গিয়ে আরও কিছু লেখা ছিল। হতে পারে সেটা বাবার শেষ লেখা ডায়েরিতে। সে লিখেছিল যে আমি আমার প্রথম বউ আর তার ছেলের সাথে ঠিক করিনি, তাই ক্ষতিপূরণ হিসেবে আমি আমার ছোট ছেলেকে, যে আমার প্রথম স্ত্রীর প্রথম সন্তান, তাকে পুরো সম্পত্তির মালিক করে দেব, কারণ এটা তার অধিকার। আর হয়তো এভাবেই আমার অপরাধ ক্ষমা হয়ে যাবে। এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর আমি অবাক হয়ে গেলাম। আমার মন অশান্ত হয়ে গেল, আর এবার আমি বুঝতে পারলাম, বোধ হয় এই সমস্ত কিছু দাদা এজন্যই করেছিল যে নিজের বউয়ের সাথে মিলে সে প্রমাণ করে দিল যে সে আমার নিজের ভাই নয়। আর এবার আমি বুঝতে পারলাম, বোধহয় এই সমস্ত জন্যই দাদা এরকম করেছিল, নিজের বউয়ের সাথে মিলে সে প্রমাণ করে দিল যে সে আমার নিজের ভাই নয়। আমাদের মধ্যে রক্ত তো একই ছিল, এক বাপেরে ছিল, কিন্তু আমাদের মায়ের রক্ত আলাদা ছিল, আর সে তাকে প্রমাণ করে দিল। কেননা আমি সমস্ত সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু ওই কাগজটা যেটাতে আমি সই করেছিলাম, এরপর তো আমি কিছু করতেও পারতাম না। আমি উকিলের কাছে গেলাম। তখন উকিল বল, আপনি কিছু করতে পারবেন না, কেননা আপনি নিজে সই করেছেন শিকাগো। যে আমি সেখান থেকে আসার সময় ভাবলাম যে সম্পদ তো আজকাল শেষ হয়ে যাবে, কিন্তু আমি আমার দাদাকে যতটা ভালোবেসেছিলাম, তাকে নিজের দাদা, নিজের পরিবার ভেবেছিলাম, নিজের সব কিছু ভেবেছিলাম। সে আমাকে কত বড় ধোঁকা দিল। কি করবে সে পয়সা নিয়ে? সে কি পারবে টাকা দিয়ে ভাই কিনতে? যে তাকে মন থেকে ভালোবাসবে, যে তার মনের কাছাকাছি ছিল, কোথাও থেকে কোনো বিচার পেলাম না। আমি আমার বন্ধুর বাড়ি থাকলাম, তারপর লেখাপড়া শেষ করলাম, তারপর খুব ভালো একটা চাকরি পেলাম, থাকার জন্য একটা বাড়ি আর একটা গাড়ি মুখ নিলাম, আর একই অফিসের এক মেয়েকে আমি বিয়ে করেছি, এবং এখন আমি আমার ঘরে সুখে আছি। ওই মানুষগুলো কোথায় আছে, কি করছে আমি জানি না, তাদের কাছ থেকে কখনো কোনো খবর পাইনি, কিন্তু ওরা আমাকে বদনাম করেছে। ওরা ভাল করেনি। আমি সেই ডায়েরির ছবি আমার দাদার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে সে জানতে পারে যে আমি পুরো ব্যাপারটা জানতে পেরেছি। এখন একমাত্র আল্লাহ ন্যায় বিচার করবেন, আর আল্লাহ ন্যায় বিচার হবে সর্বোত্তম বিচার।